Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভা মানে ক্লাস 8 এর অঙ্ক চ্যাপ্টার নাম্বার 10 কোষে দেখি 10.2 ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। তো অলরেডি আমরা এই ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্কগুলো 10.1 যেগুলো আছে কোষে দেখি 10.1 অলরেডি আমরা করেছি। তো আজকে আমরা করব কোষে দেখি 10.2। তো 10.2 এর যে অঙ্কগুলো আছে এগুলো কি না অ্যাকচুয়ালি এগুলো যে তিনটে করে আমাদের জিনিস দিয়ে দিচ্ছে, সেই তিনটে জিনিসের উপরে অঙ্ক আছে। তো 10.1 এর দুটো জিনিস ছিল, মানে একটা অজানা ছিল আর একটাতে দেওয়া ছিল, মানে সেটা থেকে আমরা অজানাটা বের করতাম। কিন্তু এইখানে তিনটে জিনিস দেওয়া আছে, তিনটে জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া আছে, তিনটে জিনিসের মধ্যে একটা অজানা বা দুটো অজানা থাকবে। তো সেটা বের করতে হবে, কিন্তু পদ্ধতিটা হবে একটি পদ্ধতি। তো আমি আবার একবার যদি রিভাইজ করে দিই, প্রথম পদ্ধতি মানে মানে যে পদ্ধতিগুলো সেগুলো মনে রাখতে ভালো করে। ত্রৈরাশিক পদ্ধতি যে গণিতের ভাষায় যে সমস্যাটি হলো সেটা লিখতে হবে। যেটা মানে যেইগুলো তিনটে জিনিস থাকুক বা চারটে জিনিস থাকুক, যতগুলোই থাকুক না কেন, যেটা দেওয়া আছে সেইটা আমি প্রথম লিখবো, প্রথম লাইনে সবগুলো লিখবো। যেটা বের করতে হবে সেটা আসবে সেকেন্ড লাইনে, দ্বিতীয় লাইনে। দ্বিতীয় জিনিস যেটা হলো সেটা হচ্ছে যেটা বের করতে হবে সেটাকে আমাকে ডান দিকে রাখতে হবে, মানে যেটা চেয়েছে, যেটা প্রশ্ন, যেগুলো দেওয়া আছে সেটা আমার থাকবে বাম দিকে। বেশ। আর যদি দুটোই বাড়ে, মানে লোক সংখ্যা বাড়ালে কাজের পরিমাণ বাড়বে বা কাজের পরিমাণ কমে গেলে লোক সংখ্যা বেড়ে যাবে। যদি দুটোই বাড়ে বা দুটোই কমে, কি বললাম, যদি গাড়ির গতিবেগ বেশি থাকে বেশি দূরত্ব যাবে, যদি গাড়ির গতিবেগ বেশি থাকে বেশি দূরত্ব যাবে। তার মানে যদি আবার গাড়ির গতিবেগ যদি কম থাকে কম দূরত্ব যাবে। আবার যদি আমি লোক সংখ্যা বেশি করি তাহলে বেশি কাজ হবে, লোক সংখ্যা কম করলে কম কাজ হবে। তার মানে কি দেখতে পাচ্ছি যে একটা বাড়লে অন্য একটা বাড়ছে, যদি লোক বাড়ছে কাজ বাড়ছে। আবার গাড়ির গতিবেগ বাড়ছে, বেশি দূরত্ব বাড়ছে, তার মানে বেশি দূরত্ব যাচ্ছে। তখন যখন দুটোই বাড়ছে সেই ক্ষেত্রে হয় সরল সমানুপাতিক। যদি দুটোই কমে, লোক কমলে কাজের পরিমাণটা কমে যাবে। আবার যদি গাড়ির গতিবেগ কম থাকে তাহলে কম দূরত্বটাও কমে যাবে। তার মানে কি দেখতে পাচ্ছি দুটোই কমছে, দুটোই যখন কমবে তখন হবে সেটাও সরল সমানুপাতিক। মানে দুটোই যদি বাড়ে বা দুটোই যদি কমে তাহলে হবে সরল সমানুপাতিক। আর একটা বাড়লে মানে যদি গাড়ির গতিবেগ বেশি থাকে তাহলে কম সময় পৌঁছাবে, আবার গাড়ির গতিবেগ যদি কম থাকে তাহলে বেশি সময় পৌঁছাবে। কারণ একজন বাড়ছে, গতিবেগ যদি বাড়াই সময়টা আমার কম লাগবে, আবার গতিবেগ যদি কমিয়ে দিই সময়টা বেশি লাগবে। তার মানে কি দেখতে পাচ্ছি এখানে একটা জিনিস বাড়লে মানে গতিবেগ বেড়ে গেলে সময় কম লাগছে, আবার গতিবেগ কমে গেলে সময় বেড়ে যাচ্ছে। একইভাবে যদি আমি কাজের পরিমাণের ক্ষেত্রে যদি দেখি, আমি যদি লোক বেশি লাগিয়ে দিই তাহলে আমার কম দিনে কাজ হয়ে যাবে, আবার যদি লোক কম করে দিই তাহলে বেশি দিন লেগে যাবে। তার মানে একটা দেখতে পাচ্ছি লোক কম করলে বেশি দিন, তার মানে একটা বাড়লো একটা কমে গেল, আবার একটা কমলে একটা বাড়লো। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যখন একটা কমছে একটা বাড়ছে, সেই ক্ষেত্রে হয় যে ব্যস্তানুপাতিক। ব্যস্ত অনুপাতিক বা ব্যস্ত সমানুপাতিক, যেমন যেটা খুশি তোমরা লিখতে পারো, সেটাকে আমরা বলি ব্যস্ত অনুপাত আছে বা ব্যস্ত সমানুপাত আছে। এবারে অঙ্কের ক্ষেত্রে কি লিখবো না, যদি সরল সমানুপাত হয় তাহলে আমার যেইখানে চেয়েছে, যেটা চেয়েছে সেটার উপরেরটা আমরা যেমন গুণ চিহ্ন দিয়ে লিখবো, আর যেটা দুটোই দেওয়া আছে সেটা যদি সমানুপাত হয় তাহলে উল্টে লিখবো। মানে লবেরটা হরে চলে আসবে, হরেরটা লবে। তার মানে আমার উপরের লাইনে যেগুলো সব দেওয়া আছে সেটা হরে চলে আসবে, নিচে চলে আসবে, আর নিচের লাইনে যেটা বের করতে হবে সেটা উপরে চলে যাবে। আর যদি ব্যস্ত অনুপাত হয় তাহলে সিম্পল, লবেটা লবে রয়ে যাবে, হরেরটা হরে রয়ে যাবে, আর যেটা বের করতে হবে যেটা বের করতে হবে সেটা লিখে যেটা দেওয়া থাকবে সেটা গুণ করবো। না বুঝলেন না, সিম্পল নিয়মের মধ্যে এইসব নিয়ম, এখানে অন্য কোনো সূত্র বা কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রে যেমন দেওয়া আছে আমরা সূত্রগুলো একই অ্যাপ্লাই করব, শুধু মানে 10.1 আর 10.2 এর মধ্যে পার্থক্য এটাই, 10.1-এ একটাই জিনিস দেওয়া ছিল, মানে হয় লোক বাড়লে তাহলে কাজ কমলো, বা লোক বাড়লো কাজ বাড়লো, দুটো জিনিস। সেখানে সময়টা ছিল না, বা সময় থাকলে লোক বাড়ছে কম সময়, বা বেশি সময় লোক কমছে, দুটো জিনিস। কিন্তু এইখানে যেহেতু ত্রৈরাশিক বলেছে তাহলে তিনখানা রাশি দিয়ে আমার অঙ্ক হবে। তো এইখানে মানে 10.2 অ্যাকচুয়ালি ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক, মানে সেখানে আমার তিনখানা রাশি থাকবে। যেমন আমি যদি 10.2 এর একে জায়গার অঙ্কটা পড়ি, ওখানে লেখা আছে গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। তার মানে একটা রাস্তা তৈরি করবে, তার মানে একটা রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে, তাহলে কাজটা কি রাস্তা বাঁধানো হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক
4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন। তাহলে প্রথম লাইন আমরা দেখতে পাচ্ছি 3টে জিনিসই দেওয়া আছে। কি কি দেওয়া আছে? না 1 নম্বর লোক সংখ্যার কথা বলেছে, 1 নম্বর কাজের সময় বলেছে, প্রত্যেকদিন কাজের সময়, 2 নম্বর হচ্ছে মানে মোট কাজের দিন, মোট কাজের সময়। তারপর 3টে জিনিস এই লাইনে দেওয়া আছে, তাহলে এই লাইনটা আমার উপরে লিখতে হবে। এবারে বলছি যে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো এখানে লোক সংখ্যা দিয়েছে 24 জন কাজ করবে, এখানে কাজের সময় দিয়েছে প্রত্যেকদিন 7 ঘন্টা কাজ করবে, তাহলে কত দিন আমাকে বের করতে হবে? দিন, মোট কাজের পরিমাণ, মোট কাজের জন্য কতক্ষণ সময় লাগবে, কত দিন সময় লাগবে সেটা বের করতে হবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, যেটা বের করতে হবে সেটাকে আমাকে ডান দিকে রাখতে হবে, আর যেই লাইনে সবই দেওয়া আছে সেটা আমার উপরের লাইনে আসবে। তাহলে দেখো প্রথম লাইনে সবগুলোই দেওয়া আছে, 14 জন লোক দেওয়া আছে, দৈনিক 4 ঘন্টা কাজ দেওয়া আছে, মোট সময় 15 দিন দেওয়া আছে, তার মানে এই লাইনটা আমার উপরে থাকবে। আর নিচের লাইনে সব দেওয়া নেই, তার মানে নিচের লাইনটা আমার নিচে আসবে। বেশ, একটা জিনিস গেল যে আমি কোন লাইনটা উপরে লিখবো, কোন লাইনটা নিচে লিখবো। এবারে কোনটাকে ডান দিকে, আমার মেন উদ্দেশ্য হবে ডান দিকে, মানে সব থেকে ডান দিকে আমি কি লিখবো, না যেটা বের করতে বলেছে। এখানে কি বের করতে বলেছে? কত দিন, আমাকে মোট সময়, মোট দিন সংখ্যাটা বের করতে বলেছে, কারণ আমি মোট দিন সংখ্যাটা লিখবো ডান দিকে। তো তোমাদের ক্ষেত্রে ন্যাচুরালি দেখবে তোমরা যেভাবে লেখা থাকে প্রশ্নের উত্তর সেভাবেই হয়ে যায়, কিন্তু তবু আমি যেটা বললাম এটা হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র, অ্যাকচুয়ালি রুলস, এটা নিয়ম। তো তোমাকে এই নিয়মটা কিন্তু জানতে হবে তোমাদেরকে, সেই জন্যই। তাহলে এখানে দেখো 3টে জিনিসই দেওয়া আছে, কি? লোক সংখ্যা, প্রতিদিন সময় কাজের সংখ্যা, সময়ের পরিমাণ, আর মোট সময়ের পরিমাণ। তো এই যে 3টে জিনিস আছেন, 3খানা রাশি, এই 1 2 3টে, এই 3টে রাশি নিয়ে অঙ্ক, সেই জন্য এটাকে বলা হয় ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা আগে ক্লাস 5-6-এ বা তারও আগে তোমরা ঐকিক নিয়মে শিখে এসেছো। তো এখানে ত্রৈরাশিক পদ্ধতি করতে হবে, তার কারণ এখানে বলে দিয়েছি যে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। ত্রৈরাশিক পদ্ধতি, এই শব্দটা লেখা আছে, যদি পরীক্ষার খাতাতে যদি এই শব্দটা লেখা থাকে যে ত্রৈরাশিক পদ্ধতি, তাহলে কিন্তু এখন যেভাবে আমরা করছি সেভাবেই কিন্তু অঙ্কটা করতে হবে। যদি কিছু না বলা থাকে তাহলে যে যেটাতে পারবে সেটাতে করতে পারো, মানে কেউ ত্রৈরাশিক পদ্ধতি ব্যবহার করতে পারো, বা কেউ ঐকিক নিয়ম ব্যবহার করতে পারো, অঙ্কগুলো কিন্তু একইভাবে হবে। তাহলে একে দাগে যদি করি, তাহলে আমরা প্রথমে কি লিখবো, না আমার প্রথম যে কাজ হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটাকে আমাকে লিখতে হবে, ছকটা, সেই ছকটা তৈরি করতে হবে। বেশ, আমি যদি গণিতের ভাষায় লিখি, তাহলে এক নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। আমি গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা দিলাম। এইবারে কি লিখবো, না প্রত্যেকটা জিনিস ছকটা, তাহলে মোট কি লোক সংখ্যা লিখলাম প্রথমে। তারপরে কি লিখবো, দৈনিক কাজ। তারপরে কি লিখবো, মোট কাজের সময়, দরকার নেই এত কিছু লেখা। হ্যাঁ, এইবার আমাদেরকে এককগুলো লিখতে হবে এর সঙ্গে। লোক সংখ্যাটা কি একক আছে? জনে, আমি লিখলাম ব্র্যাকেটে লিখলাম জন। দৈনিক কাজ কি, না ঘন্টা, আমাকে এটা লিখতে হবে ঘন্টা, ইন দ্য ব্র্যাকেটের মধ্যে। আর এটা কি, না দিন, তাহলে এটাকে আমি লিখবো ব্র্যাকেটে দিন। তো এবারে প্রথমে কি আছে, 14 জন লোক, দেখো যেমন লেখা আছে আমি কিন্তু সেগুলোকে জাস্ট তুলছি। 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ, মোট কাজ করে 15 দিনে। তারপরে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ, তাহলে এখানে বলছে মোট সময়টা কত, না এখানে তোমরা জিজ্ঞাসা চিহ্ন দাও, কিন্তু আমি বলি তোমরা এখানে এক্স লিখো, জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে এক্স লিখো, তাহলে আমার এই জিজ্ঞাসা চিহ্ন উত্তর না বের করে আমি এক্স এর মান বের করবো। একইভাবে যেহেতু তোমরা বীজগণিত এখন শিখতেছো, তোমাদের এখন বীজগণিত মানে পুরো বীজগণিত এখন আছেই, তাহলে আমার কোনো দরকার নেই এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অঙ্ক কষা। এইবারে এইখানে যে আমরা সম্পর্কটা লিখতাম, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, যেটাই আমি লিখি, যে আমরা সম্পর্ক লিখেছি আগে অঙ্ক, তো এই ক্ষেত্রে অঙ্ক আমি সম্পর্ক প্রত্যেকবারে লিখবো। তো এখানে দেখো সম্পর্ক লেখার সময় আমি একসঙ্গে 3টে জিনিস দিয়ে সম্পর্ক লিখতে পারি না, কখনোই সম্ভব নয়, বা সম্ভব হলেও আমি লিখবো না। তার মানে আমাকে কি লিখতে হবে, না দুটো নিতে হবে। তো দুটোর ক্ষেত্রে দেখো আমার কি চেয়েছে, আমার চেয়েছে মোট সময়, এইটা চেয়েছে। তার মানে আমাকে প্রত্যেকটা বারে, মানে এইটার সঙ্গে একবার এইটা তুলনা করব, আবার এইটার সঙ্গে একবার এইটা তুলনা করব, এইটা কিন্তু মাথায় রাখতে হবে।
কেউ এবার জানো এইটার সঙ্গে এটা তুলনা করবে, বা এইটার সঙ্গে এটা তুলনা করলে, এইটার সঙ্গে এটা তুলনা করলে একবার, আর একবার এটার সঙ্গে এটা তুলনা করলো না, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু ঠিক পদ্ধতি হলো না। আমার পদ্ধতিটা ঠিক রাখতে হবে। পদ্ধতিটা কি বলছে, আমার যেটা চেয়েছে, যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে, সেইটার সঙ্গে বাকি দুটোরই তুলনা আমি দুবার করব। তোমরা উদাহরণে দেখতে পারো, যদি তোমরা উদাহরণে যদি দেখো, তো দেখো তোমাদের যে 7 থেকে যে উদাহরণ দেওয়া আছে, 7 থেকে উদাহরণ দেখো, এখানে কি লেখা আছে, রশিদপুরের মহেশ গোয়ালা তার 4টি গরুকে 15 দিন ধরে 4 কাহান খড় খাওয়ালেন। এই হিসাবে বর্ষার দিনে 10টি গরুকে 72 দিন খাওয়াতে কত কাহান খড় মজুদ রাখতে হবে ত্রৈমাসিক পদ্ধতিতে চাষাবাদ করি। আমরা এখানে কি কি দিন দেওয়া আছে, এক নম্বর গরুর সংখ্যা দেওয়া আছে, দিন মানে কতদিন খাবে সেটা দেওয়া আছে, আর কতখানি খড় লাগবে খড়ের পরিমাণ দেওয়া আছে। আবার দেওয়া আছে যে গরুর সংখ্যা, মোট দিন কতদিন খাবে, এখানে খড়ের পরিমাণটা বের করতে হবে। তো এখানে দেখো গণিতের ভাষা সমস্যাটি লিখেছে গরুর সংখ্যা টি, এটা একক টি, সময় দিন, আর খড়ের পরিমাণটা কেমন। দেখো প্রথমে হচ্ছে আটটি গরু 15 দিন 4 কাহান 4 কাহান। তারপরে দেওয়া আছে 10টি গরু 72 দিন কত কাহান না জিজ্ঞাসা ছিল, আমি এখানে লিখছি এক্স লিখতে। তো সম্পর্কে দেখবে তোমরা যাও, সম্পর্কটা কি লিখেছে ভালো করে দেখো। প্রথমে লেখা আছে যে একই সময়ে, তার মানে আমাকে বলছে না এই সময়টাকে আমার, এই যে প্রথম ক্ষেত্রে যে সময়টা দিয়েছে, এই সময়টাকে আমার ধ্রুবক রেখেছে, এই সময়টা আমার বাড়বেও না বা কমবেও না। ওই জন্য বলছে যে একই সময়ে গরুর সংখ্যা বাড়লে, তার মানে গরুর সংখ্যার সঙ্গে তুলনা করছে কার না, খড়ের পরিমাণে। দেখো খড়ের পরিমাণ, আমাকে খড়ের পরিমাণ চেয়েছে বলে প্রথমে গরুর সংখ্যার সঙ্গে খড়ের পরিমাণ তুলনা করলো। তাহলে কি ছিল এখানে না, সময়টাকে ধ্রুবক রেখেছে। তো আমরাও সেই একই ক্ষেত্রে আমি আবার দেখো ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে বলছি দেখো গরুর সংখ্যা একই রেখে, এই যে গরুর সংখ্যা এটাকে একই রেখেছে, এই দুটো তুলনা করছে। তার মানে আমি কি বললাম বুঝে গেল, যে আমি যেটা বের করব সেইটার সঙ্গে অন্য দুটো তুলনা করব। যখন অন্য দুটো তুলনা করব, তখন যে অন্য একটা যে রাশি পড়ে আছে সেটাকে আমরা ধ্রুবক ধরে নেবো, মানে ওটা সেটা একই রয়ে যাবে, সেটা বাড়বেও না বা কমবেও না। তাহলে আমি যদি প্রথমে এইটাকে ধ্রুবক ধরি, তাহলে আমি এই দুটো তুলনা করব। এই দুটো যদি তুলনা করি তাহলে কি হবে না, 14 জন লোক যে কোনো কাজ, 14 জন লোক 15 দিনে কাজটি শেষ করতে পারে। 24 জন লোক, যদি লোক বেড়ে যায় তাহলে দিন সংখ্যা কি ডেফিনেটলি কমে যাবে, অবশ্যই কমে যাবে। তো এখানে আমরা কি ধরছি না, দৈনিক যদি কাজটা একই ঘন্টা করে, মানে এখানে 4 ঘন্টা বা 7 ঘন্টা আমার ধরার দরকার নেই, আমি এখানে ধরবো দৈনিক কাজ যদি একই সময় ধরে করে। তাহলে আমার প্রথম এখানে আমাকে এখানে আরেকটা জিনিস, যে আমাকে প্রত্যেকবারে আমি যেই ধাপ লিখছি, যেই স্টেপগুলো লিখবো, আমাকে প্রত্যেকবার স্টেপগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমাকে স্টেপগুলো উল্লেখ করতে হবে। প্রথম ধাপ কি, আমি দৈনিক কাজের পরিমাণটা একই রাখবো। আমি লিখবো দৈনিক কাজের সময় একই থাকলে, দৈনিক কাজের সময় একই থাকলে, মানে দৈনিক কাজের সময়টা একই থাকলে, তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে মোট কাজের সময় অবশ্যই কমে যাবে। যদি লোক বাড়ে, আমি যদি কাজ একই করি, লোক যদি বাড় দিই, তাহলে আমার কাজের সময়টা কী হবে, অবশ্যই কমবে, কারণ আমি লোক বাড়লে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। দৈনিক কাজের পরিমাণ একই থাকে, কাজের সময় একই থাকলে লোক সংখ্যা বাড়লে মোট সময় কম লাগবে, এবং লোক সংখ্যা কমলে মোট কাজের সময় একই জিনিস, মোট সময় বেশি লাগবে। তাহলে আমি কি দেখতে পেলাম, আমরা যদি এই দৈনিক কাজের পরিমাণটা যদি একই থেকে যায়, তাহলে লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই, এটা সাধারণ জিনিস, তোমরা যে কোনো জিনিস বুঝতে পারো, যদি বেশি লোক লাগে তাহলে যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, যদি কম লোক লাগে তাহলে বেশি সময় লেগে যাবে। ওই জন্য সেটা আমরা লিখেছি যে লোক সংখ্যা বাড়লে মোট কাজের সময় কম লাগে। তাহলে একজন বাড়ছে একজন কমছে, তাহলে দুটো উল্টো আছে, উল্টো মানে ব্যস্ত, অর্থাৎ লোক সংখ্যা এবং মোট সময় ব্যস্ত অনুপাতে বা ব্যস্ত সমানুপাতিক। লোক সংখ্যা এবং মোট সময়
ব্যস্ত সমানুপাতি। তাহলে আমি প্রথম ধাপের মানে প্রথম জিনিস যেটা ছিল সেটা আমি লিখে নিয়েছি। এইবার আমি দ্বিতীয়টা করব। আমি কিন্তু একবার এখন কিন্তু অঙ্কটা করছি না, আমি যখন অঙ্ক করবো একেবারেই করব। তো আমি যখন অঙ্ক একবারে করব তাহলে এখন আমাকে কী করতে হবে, দ্বিতীয় ধাপটাও লিখে দেবো। সেই দ্বিতীয় ধাপটা কি আমাকে জানতে হবে যে মানে সরল আছে না ব্যস্ত আছে। এবারে দ্বিতীয় ধাপে কি বলেছে দেখো, আমি যখন এইটাকে প্রথমবারে একই রেখেছিলাম তাহলে দ্বিতীয়বার আমি এইটাকে একই রেখে দেবো। তাহলে লোক সংখ্যা একই থাকলে দৈনিক দেখো প্রত্যেকদিন যদি 5 জন লোকই যদি কাজ করে, প্রত্যেকদিন 4 ঘন্টা করে কাজ করলে মোট দিন যেটা লাগবে, আর প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করলে তাহলে মোট দিন কি কম লাগবে না বেশি লাগবে? এটা অবশ্যই দেখো ভালো করে বোঝো যে যদি প্রত্যেকদিন তুমি যদি যে কোনো কাজ তুমি মনে করো প্রত্যেকদিন 2 ঘন্টা করে অঙ্ক কষতেছো, তাতে তুমি যতগুলো অঙ্ক করবে, আর তুমি যদি প্রতিদিন 3 ঘন্টা করে অঙ্ক কষো তাহলে তোমার যে অঙ্কের বইটা যেটা আছে সেটা তাতে এসে যাবে, তাই নয়? তার মানে লোক সংখ্যা একই থাকলে দৈনিক কাজের সময় বাড়লে যদি দৈনিক কাজের সময় বাড়ে তাহলে মোট সময় কমে যাবে। বাড়লে মোট সময় কম লাগবে, এবং দৈনিক কাজের সময় কমলে মোট সময় বেশি লাগবে, তাই না? আমি যদি প্রতিদিন বেশিক্ষণ করে কাজ করি তাহলে মোট কাজের সময়টা কমে যাবে। সেটা আমরা লিখেছি যে লোক সংখ্যা একই থাকলে দৈনিক কাজের সময় বাড়লে মোট সময় কম লাগবে। দেখো তাহলে এখানেও কি দেখতে পাচ্ছি, একটা বাড়লে অন্যটা কমে যাচ্ছে। তার মানে দৈনিক কাজের সময় আর মোট সময় কি আছে, অর্থাৎ দৈনিক কাজের সময় এবং মোট সময় ব্যস্ত সমানুপাতি, তাই নয়? একজন বাড়ছে আরেকজন কমছে, ব্যস্ত সমানুপাতি। এইবার আমি অঙ্ক করব। অতএব কেন আমরা এখানে লেখার কিছু নেই, এবার জাস্ট আমরা অঙ্কের দিকে চলে যাব। অতএব আমার কি চাই, এক্স এর মান চাই। এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে যেহেতু তিনখানা আছে তাহলে এখানে একটা জিনিস আছে, যেহেতু তিনখানা আছে তো তুমি যদি S2টা দাও, আগে যেমন আমরা অঙ্কগুলো অনুপাত দিয়েছিলাম, সেই অনুপাত যদি দাও তাহলে আমি যদি অনুপাত দিয়ে কষাই, আমি তো অনুপাতটা দিয়ে দেবো, কিন্তু তোমরা বুঝতে পারবে না, সেই জন্য আর অনুপাতের দিকে আমরা যাচ্ছি না, আমরা ডাইরেক্ট অঙ্কের দিকে চলে যাচ্ছি একদম সরাসরি। তাহলে এক্স সমান, তাহলে দেখো আবার প্রথমে ধাপটা পড়ো। প্রথম ধাপটা আমরা কী লিখেছি না ব্যস্ত, প্রথম ধাপটা লিখেছি ব্যস্ত। যখনই ব্যস্ত লিখবো তার মানে মনে করবে যেটা উপরে আছে সেটা উপরে থেকে যাবে, যেটা নিচে আছে সেটা নিচে থেকে যাবে। দেখো এবারে যদি আমরা ছকের দিকে তোমরা খেয়াল করো, ছকের দিকে খেয়াল করলে কি আছে, দেখো আমরা এক্স এর মান বের করছি, এক্স এর সঙ্গে কি আছে 15, তার মানে এই 15টা এমনিতেই গুণ আসবে। তাহলে আমরা 15টা যদি গুণে লিখি তাহলে 15 গুণিত। এইবারে প্রথম ধাপের ক্ষেত্রে আমরা কী করেছিলাম না, এইটাকে ফিক্স রেখেছিলাম, একই রেখেছি, কারণ এটার সঙ্গে আমার কাজ নেই। আমার কাজ ব্যস্ত সমানুপাতি কি, লোক সংখ্যার সঙ্গে লোক, এইটার সঙ্গে এইটা ব্যস্ত সমানুপাতি। দেখো ব্যস্ত মানে যে উপরে আছে সে উপরেই রয়ে যাবে, যে নিচে আছে নিচে রয়ে যাবে। তাহলে এখানে কি হবে, উপরে 14 আছে নিচে 24 আছে, তাহলে 14/24। তাহলে এটা কত হবে, 14/24 গুণিত। এবার দ্বিতীয়টা আমরা কি লিখেছি দেখো ব্যস্ত, দ্বিতীয়টা লিখেছি ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত মানে যে ওপরে আছে উপরে রয়ে যাবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে এইটা আমার কোনো কাজ নেই, আমার এই দুটো মিলে আমি কাজ করেছি। তাহলে এর উপরে 4 আছে নিচে 7 আছে, মানে উপরেটা উপরে রয়ে যাবে নিচেটা নিচে রয়ে যাবে। তাহলে 4/7 ইন্টু 4/7। এবারে সিম্পল আমরা কাটাকুটি করবো। দেখো 7 দিয়ে কেটে গেল, 7 দুগুণে 14। আবার দেখো 4 দিয়ে কেটে যাবে, 4 6 24, 2 দিয়ে কেটে যাবে, 3 দুগুণে 6, 3 দিয়ে কেটে যাবে, 5 15। তাহলে উপরে কি আছে শুধু 5, নিচে কিছু নেই, বা x ইজ ইকুয়াল টু 5, x ইজ ইকুয়াল টু 5। তাহলে এটা দিন,
তাহলে আমার উত্তর মেন উত্তর কি মানে প্রশ্ন ছিল এটা এক্সের মান বের করো মোট সময়, তাহলে আমার মোট সময় এখানে কত লাগছে না 5 দিন। তো ভালো করে এখানে বোঝার জিনিস বলতে যে ব্যস্ত সমানুপাত না সরল সমানুপাত, সেটা কিন্তু নিজে থেকে ভালো করে বুঝলেই কিন্তু বুঝতে পারবে যে এটা ব্যস্ততা আছে না সরলে আছে। ঠিক আছে, তো একটা জিনিস বাড়লে আর যদি দুটো একসঙ্গে বাড়ে, একটা জিনিসকে আমি বাড়াবলে অন্য জিনিস যদি বেড়ে যায় তাহলে মনে করতে হবে এটা সরল আছে, আর যদি একটা জিনিস বাড়লে অন্য জিনিস যদি কমে যায় তাহলে এটা ব্যস্ত আছে। সিম্পল জিনিস। আর সরল অনুপাত হলে আমি বললাম, আবার যদি একবার মানে এখানে যদি যাই ছকের দিকে যাই, যে যদি আমি এই দুটোর মধ্যে তুলনা করি, আমি তো যেটার মান চাইবে বা তার উপরে যেটা আছে সেটা তো গুণেই হবে প্রত্যেক ক্ষেত্রে। কিন্তু এই দুটোর মধ্যে যদি ব্যস্ত হয় তাহলে যেটা উপরে আছে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে মানে গুণের ক্ষেত্রে সেটা উপরে রয়ে যাবে, নিচেরা নিচে রয়ে যাবে। আর যদি সরল হয় তাহলে এইটা উল্টে যাবে, লবেরটা নিচে মানে উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে গুণে মানে গুণ করবে যখন। এইটুকু শুধু মনে রাখতে হবে মানে সরল অনুপাত আর ব্যস্ত অনুপাত ক্ষেত্রে কী হয়। তাহলে আমার অ্যাকচুয়ালি উত্তর বেরোলো কত 5 দিন। তাহলে আমাকে উত্তরটা কীভাবে লিখতে হবে, উত্তরটা লিখতে হবে যেমন বইয়ে আছে একদম লাস্টের লাইনটা, যে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে এই লাইনে লিখতে অতএব 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে মোট 5 দিনে, আমার তো রয়েছে 5 দিনে কাজটি শেষ করতে পারবে, শেষ করতে পারবে। এটা গেল আমার অ্যাকচুয়াল অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। এরপর চলে যাবো 2 দিকের অঙ্ক। তো 2 দেখে দেখো, 2 দেখে কী বলছে না, সুভাষ কাকার বলছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। ভালো করে বুঝো, এখানে অঙ্ক বোঝার জিনিস আছে, লেখা অঙ্ক বুঝতে না পারলে আরও অঙ্ক আমি কষে দিলে তোমরা কষতে পারবে না। এখানে বলছে যে একটা বই লিখেছে, বইটাতে একজন বই লিখেছেন কোনো একজন ভদ্রলোক। তো বইয়ের মধ্যে কি আছে না, মোট 25খানা, প্রত্যেকটা পৃষ্ঠাতে 25খানা লাইন আছে, আর প্রতি লাইনে 8টা করে শব্দ। যেহেতু সে নিজের হাতে লিখেছে তাহলে 25খানা লাইন আছে একটা বইয়ে, একটা পাতায়, আর একটা পৃষ্ঠা মানে একটা পাতা। একটা পৃষ্ঠাতে 25টা করে লাইন আছে, আর প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। আর বইটিতে মোট মানে একটা বই যেটা হয়েছে সেটা মোট 105 পৃষ্ঠা রয়েছে। তো এইবারে বইটাকে ছাপাতে গেলে কি দেখা গেল না, তখন প্রত্যেকটা পৃষ্ঠায় 30টি করে লাইন এসে যাচ্ছে। যেহেতু ছাপানো জিনিস তো লাইন ওখানে বেড়ে গেল, আর প্রত্যেকটা লাইনেও গড়ে 10টি করে শব্দ এসে গেল, মানে শব্দটাও 10টা এসে গেল। তাহলে এখন তাহলে মানে এখন হাতে লেখা বইটা যদি 105 পৃষ্ঠা হয়, তাহলে ছাপানো বইটি কত পৃষ্ঠা হবে সেটা বের করতে বলছি। খুবই সহজ জিনিস, একই জিনিস যেটা দেওয়া আছে আমি সেগুলো লিখবো। এখানে কী কী দেওয়া আছে দেখো, 3টে রাশি কী কী আমাকে আগে জানতে হবে, রাশি কী কী। প্রথম রাশি হচ্ছে বইয়ের পৃষ্ঠা, তারপর হচ্ছে প্রতি পৃষ্ঠা লাইন, আর বলছে প্রতি লাইনের শব্দ। 3টে রাশি, পৃষ্ঠা, লাইন আর শব্দ। তো 3টে রাশি আছে। বের করতে কী বলছে না, কত পৃষ্ঠার বই, পৃষ্ঠা বের করতে বলছে। তার মানে আমাকে পৃষ্ঠাটাকে আমি কী লিখবো, ডান দিকে রাখবো, আর এইগুলো উপরে লিখবো। যে প্রথম লাইনে 105 পৃষ্ঠা, 25টি লাইন, 8টি শব্দ। তাহলে আমি এইটাকে লিখবো উপরের লাইনে, কিন্তু ডান দিকে রাখবো পৃষ্ঠা, যেহেতু আমাকে পৃষ্ঠাটা বের করতে বলছে। আর নিচের লাইনে কি থাকবে না, পৃষ্ঠা লাইনের জায়গায় 30 থাকবে, আর শব্দের জায়গায় 10টা থাকবে, কিন্তু পৃষ্ঠার জায়গায় আমার এক্স বা ওয়াই বা জিজ্ঞাসা চিহ্ন থাকবে, যেহেতু আমাকে ওটা বের করতে বলছে। ইয়েস, তাহলে আমি যদি সেইভাবে যাই অঙ্কটা, তাহলে কি লিখবো না, পৃষ্ঠা। আমি যদি আচ্ছা আগে আমাকে কিন্তু গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি
হলো না পৃষ্ঠা, লাইন 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 এর সংখ্যা, কেন এখানে বলেছে, আর গড় শব্দ। তো পৃষ্ঠাটা কিসে আছে দেখো, 105 পৃষ্ঠা, মানে সিম্পল, এখানে কোনো একক নেই, পৃষ্ঠাটা পৃষ্ঠায়। লাইনের সংখ্যা কত বলছে, 25টি, তাহলে লাইনে আছে 25টি, এবার টি এককটা আছে টি, আবার শব্দতে এককটা আছে টি। তো এবারে প্রথম লাইনে কি বলছে না 100, সরি দেখো এখানে ভুলে গেল, পৃষ্ঠা আমাকে বের করতে বলছে, তাহলে আমি পৃষ্ঠাটাকে আমি কোথায় লিখবো না, পৃষ্ঠাটা আমি লিখবো ডান দিকে, তাহলে আমাকে তাহলে এখানে লিখতে হবে লাইন টি, তাহলে গড় শব্দ টি, তারপর লিখবো পৃষ্ঠা, কারণ আমাকে যেটা বের করতে বলে সেটাকে আমি লাস্টে লিখবো। তাহলে প্রথমে দেখা কত 25টি লাইন, গড় 8টা করে গড় শব্দ, পৃষ্ঠা আছে 105। তারপর দেখো, তারপর বলছে 30টি লাইন, 10টা করে গড় শব্দ, পৃষ্ঠা কত এক্স, মানে ছাপানো বইটা হবে এক্স পৃষ্ঠা, আমাকে এক্স এর মান বের করতে হবে। তো একইভাবে আমি প্রথমে কি না তুলনা করব, প্রথমেটাকে মাঝখানেটাকে আমি একই রেখে দেবো, ধ্রুবক ধরবো, একই রেখে দিয়ে এই লাস্ট পৃষ্ঠার সঙ্গে আমি লাইন তুলনা করব। তাহলে গড় শব্দ একই থাকলে, অ্যাকচুয়ালি এটা ভালো করে লিখতে হবে, প্রতি লাইনে গড় শব্দ একই থাকলে, প্রতি লাইনে গড় শব্দ একই থাকলে লাইনের সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমবে, এটা অবশ্য সাধারণ জিনিস। লাইনের প্রতি পৃষ্ঠায় এটা উচিত লেখা উচিত, প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বাড়লে মোট পৃষ্ঠার সংখ্যা কমবে, এবং প্রতি লাইনে লাইনের সংখ্যা কম হলে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা কম হলে মোট পৃষ্ঠা বেশি হবে। তাহলে কেন এমনি সাধারণ জিনিস, যদি লাইন বেশি হয়, একটা পাতা যদি আমি বেশি লাইন লিখি, তাহলে আমার কম পাতা দিয়ে বই লেখা শেষ হয়ে যাবে, তাহলে কম হবে। অর্থাৎ লাইন এবং পৃষ্ঠা কি আছে, ব্যস্ত, একটা বাড়ছে, যে একটা বাড়লে আর একটা কমেছে, তাহলে ব্যস্ত সমানুপাতি। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে ব্যস্ত সমানুপাতি। এবার দ্বিতীয় ধাপ, এটা অ্যাকচুয়ালি প্রথম ধাপ, লেখার না দরকার নেই, এরকম লিখলেই চলবে। দ্বিতীয় ধাপে কি বলছে, আমার লাইনটা একই থাকবে, প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা একই থাকলে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা একই থাকলে, তাহলে প্রতি পৃষ্ঠায় যদি লাইনের সংখ্যা একই থাকে, তাহলে গড় শব্দ বেড়ে গেলে একইভাবে গড় শব্দও যদি বেড়ে যায়, তাহলেও পাতা কমে যাবে। প্রতি লাইনে গড় শব্দ বেড়ে গেলে মোট পৃষ্ঠার সংখ্যা কমে যাবে, এবং প্রতি লাইনে গড় শব্দ কমে গেলে গড় শব্দ কমে গেলে মোট পৃষ্ঠার সংখ্যা
বেড়ে যাবে। দেখো আমি কি হাতে লেখা লিখছি সেটা বড় কথা, কারণ আমাকে তাড়াতাড়ি অঙ্ক বসতে হবে, তো আমি একটু তাড়াতাড়ি করে লিখছি এই হাতে লেখা। তো আমি যেটা বলছি তোমরা সেটা লিখবে। তাহলে গড় শব্দ কমে গেলে লাইন বেড়ে যাবে, অর্থাৎ গড় শব্দ এবং মোট পৃষ্ঠা দুটো একটা বাড়লে একটা কমছে, তাহলে এটাও ব্যস্ত সমানুপাতি। এইবারে আমি অঙ্ক কষবো। অতএব আমাকে কি চেয়েছে, আমাকে বের করতে হবে এক্স এর মান। তো এক্স এর জায়গাতে কি আছে, এবার আমি যদি আবার ছকে চলে যাই, দেখো এক্স জায়গায় 105 আছে, তারপরে আবার কি হবে না 105টা গুণ হবে। এখানে মানে কোনো এটা আগে বা এটা পরে এটা কোনো ব্যাপার নেই, এখানে 105টা গুণ হবে। তাহলে আমি যদি অঙ্কের দিকে যাই, অর্থাৎ এক্স ইজ ইকাল টু 105 গুণিত। এবার প্রথম ধাপে দেখো, প্রথম ধাপে ব্যস্ত, প্রথম ধাপে যেহেতু ব্যস্ত, তাহলে লাইনের সঙ্গে পৃষ্ঠা তুলনা করছিলাম, তাহলে লাইনের আমার লাইনটাকে নিয়ে কাজ, ব্যস্ত মানে যেটা উপরে আছে উপরে থেকে যাবে, যেটা নিচে আছে নিচে থেকে যাবে। তাহলে 25 উপরে আছে 30 নিচে আছে, তাহলে 25/30। তাহলে 25/30 গুণিত, আবার দ্বিতীয়টা কি ব্যস্ত, তাহলে দ্বিতীয়টা উপরেটা উপরে যাবে, নিচেটা নিচে যাবে, উপরেটা 8 নিচে 10, তাহলে উপরে 8, তাহলে 8/10, 8/10। এইবারে আমি সিম্পল কাটাকুটি করবো। দেখো যদি 5 দিয়ে কাটি, 5 দুকানে 10, এটা 5 দিয়ে কাটলে 5 5-এ 25, 2 দিয়ে কাটবো, এটা 4 দুকানে 8, আবার 5 দিয়ে কাটবো, 5 6 30, এই 6টা দেখো 6টা 6 দিয়ে 3 দিয়ে কাটলে 3 দুকানে 6, এরও 3 দিয়ে কাটলে 3 3-কে 9 10, 1 15, 3 5-এ 15, এই 2টা 4 দিয়ে কাটলে 2 দুকানে 4, তাহলে উপরে কি আছে 35 গুণিত 2, আর কিছু নেই। তাহলে 35 গুণিতক 2 সমান 70 পৃষ্ঠা। তার উত্তর ছিল 70 পৃষ্ঠা। তো এবারে এখানে বুঝার মানে বোঝার শুধু ব্যাপার হচ্ছে ওখানেই যে তুমি কি লিখছো, মানে কি বুঝলে, ব্যস্ত সমানুপাতি না সরল সমানুপাতি। ব্যস্ত সমানুপাতিতে তুমি কি লিখলে, তাহলে উত্তর করলো 70 পৃষ্ঠা। তাহলে এখানে লিখতে হবে অতএব 56 বইয়ে, যদি পুরোটা লিখো পুরো লিখবে, নাহলে এটা লিখলেই চলবে। 56 বইয়ে বইয়ে 56 বইয়ের মোট পৃষ্ঠা সমান 70টি। এটা গেল আমার অঙ্ক। এবার চলে যাবো নেক্সট অঙ্ক 3। তো দেখো 3 দাগের কি বলছে না, 3 দাগের বলছে একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। তাহলে 540 বিঘা জমি আছে, 14 দিন চাষ করবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। তাহলে প্রথম 4 দিন কাজ করেছে, 5খানা ট্রাক্টর কাজ করছে, 120 বিঘা জমি চাষ হয়ে গেছে। তাহলে মোট জমি ছিল, দেখো মোট জমি ছিল 540 বিঘা, কাজ হয়ে গেছে 120 বিঘা। মোট সময় ওরা মানে বেঁধে দিয়েছিল 14 দিন, অলরেডি 4 দিন কাজ হয়ে গেছে। এবারে কি বলছে, সময় মতো কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে। 8 কটি ট্রাক্টর লাগবে, আমাকে ট্রাক্টর বের করতে বলেছে। তাহলে আমার আর কাজ কতটা বাকি আছে, না আমার কাজ কতটা বাকি আছে সেটা বের করতে হবে, আর বাকি কতদিন পড়ে আছে সেটা বের করতে হবে, তারপরে আমি ট্রাক্টরটা বের করতে পারবো। তাহলে ভালো করে বোঝো আবার, মোট জমির পরিমাণ দিয়ে দিয়েছে 540 বিঘা, আর কাজ হয়ে গেছে 120 বিঘা। তাহলে মোট কতটা জমি বাকি আছে সেটা আমাকে বের করতে হবে। আর মোট সময় দিয়ে দিয়েছে 14 বিঘা, আমার অলরেডি কাজ হয়ে গেছে 5 বিঘা 4 দিন, সরি, মোট সময় দিয়ে দিয়েছে 14 দিন, কাজ হয়ে গেছে 4 দিন, আর কদিন পড়েছে সেটা বের করতে হবে। তাহলে বাকি দিনে বাকি জমি চাষ করতে কতগুলো ট্রাক্টর লাগবে। তাহলে কি দিয়েছে, এই যে 4 দিন দিয়ে দিয়েছে, 5খানা ট্রাক্টর দিয়েছে, 120 বিঘা জমি দিয়ে দিয়েছে। মানে যেহেতু এইটাই দিয়েছে, তাহলে যেহেতু এটা দিয়ে দিয়েছে, তার মানে এইটা আমার এইটা কিন্তু আমার উপরে থাকবে না, কারণ এইটা মোট জমি আর মোট সময়। তাহলে আমার বাকি জমি কতখানি কাজ করতে বাকি আছে, কতখানি কাজ হয়ে গেছে, কতগুলো ট্রাক্টর লেগেছে সেইটা, আর যেটা কাজ বাকি আছে সময় কতখানি বাকি আছে, আবার ট্রাক্টর কতগুলো লাগবে সেটা। তাহলে আমি কীভাবে করছি দেখো, তাহলে আমাকে কী বের করতে হবে, যে বাকি জমি বাকি দিন, তবেই না আমি পাবো যে বাকি কাজের পরিমাণ, বাকি ট্রাক্টর। তাহলে আমি কি লিখবো, মোট জমির পরিমাণ, মোট জমির পরিমাণ সমান 540 বিঘা।
আর কাজ হয়ে গেছে, চাষ হয়ে গেছে কতখানি না অলরেডি দিয়ে দিচ্ছি এখানে যে চাষ হয়ে গেছে, চাষ হয়ে গেছে সমান 120 বিঘা। তাহলে বাকি জমি চাষ করতে বাকি আছে, চাষ করতে বাকি আছে সমান, তাহলে এটা হয়ে গেছে 540, 120 মোট 540, 120 বাকি আছে, সরি 120 হয়ে গেছে, তাহলে মোট আর কতটা বাকি আছে না বাকি থাকবে মানে কমে যাবে, কমে গেলে বিয়োগ, তাহলে 0 0 2 4 মিলবে 2 দিতে, 1 আছে 5 4 দিতে 420 বিঘা। তাহলে 420 বিঘা জমি চাষ করতে বাকি আছে। তাহলে মোট সময় কত দিয়েছিল না মোট সময় সমান 14 দিন। কাজ হয়ে গেছে কতদিন, কাজ হয়ে গেছে সমান 4 দিন। আর বাকি সময় বের করতে হবে, বাকি সময় মানে বাকি সময় আছে কদিন না অলরেডি 14 দিন কাজ হয়ে গেছে, 4 দিন, এই 14 দিনের মোট কাজ 4 দিন হয়ে গেছে, মোট পড়ে আছে 10 দিন। এইবারে আমি গণিতের ভাষায় সমস্যাটাকে লিখতে চেষ্টা করি কীভাবে লেখা যাবে। তাহলে আমি লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কি আমাকে কি বের করতে বলছে, ট্রাক্টরের সংখ্যা বের করতে বলছে যে আর কতগুলো ট্রাক্টর লাগবে। তাহলে আমি ট্রাক্টর লিখবো ডান দিকে। তাহলে জমির পরিমাণ, জমির পরিমাণ, দিন সংখ্যা বা সময়, সময় দিন, জমির পরিমাণ বিঘা, আর ট্রাক্টর, ট্রাক্টর সংখ্যা, এটা কিসের জন্য টি। তাহলে জমির পরিমাণ দেখো চাষ হয়ে গেছে কত মানে এখানে বলে দিচ্ছে যে 120 বিঘা চাষ হয়ে গেছে, 4 দিন কাজ করেছে, কতগুলো ট্রাক্টর লেগেছিল না 5খানা ট্রাক্টর লেগেছিল। এখন বাকি কত জমি পড়ে আছে, 420 বিঘা জমি পড়ে আছে, বাকি দিন 10 দিন পড়ে আছে, তাহলে কতগুলো ট্রাক্টর লাগবে আমাকে সেটা বের করতে হচ্ছে। তাহলে তাহলে আমি এবারে আমি কি জানি এবারে সরি সম্পর্কটাকে আমাকে লিখতে হবে। তাহলে দিনটা আমি যদি এটাকে যদি আমরা ফিক্স করি, এটা যদি একই রাখি, তাহলে দিন মোট সময় একই থাকলে, সময় একই থাকলে সময় একই থাকবে। আচ্ছা এবার তোমাদের জিনিস বোঝো, তাহলে যত বেশি জমি চাষ হবে ট্রাক্টর সংখ্যা তত বাড়বে না কমবে, যত বেশি জমি চাষ করবো তত ট্রাক্টর বাড়াতে হবে। আবার যত যত জমির পরিমাণ যদি কমে দিই তাহলে ট্রাক্টর সংখ্যা কমে যাবে। সেটা লিখবো সময় আগে থাকলে জমির পরিমাণ বেশি হলে, জমির পরিমাণ বেশি হলে ট্রাক্টর সংখ্যা বাড়াতে হবে, ট্রাক্টরের সংখ্যা বাড়াতে হবে। এবং জমির পরিমাণ কম হলে যদি জমি কম হয় তাহলে ট্রাক্টর কম লাগবে, জমির পরিমাণ কম হলে ট্রাক্টরের সংখ্যা কম লাগবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা বাড়লে একটা বাড়ছে, জমি বাড়লে ট্রাক্টর বাড়ছে, জমি কমলে ট্রাক্টর কমছে, দুটোই কমে যাচ্ছে বা দুটোই বেড়ে যাচ্ছে, অর্থাৎ তাহলে দুটো আছে কি সরল সমানুপাতিক, অর্থাৎ জমির পরিমাণ, জমির পরিমাণ এবং ট্রাক্টরের সংখ্যা জমির পরিমাণ এবং ট্রাক্টর সংখ্যা সরল সমানুপাতে, এটা সরল সমানুপাতে আছে, একজন বাড়লে আরেকজন বাড়ছে, সরল সমানুপাতি। এবার আমি জমির পরিমাণটাকে দেখো, এবার আমাকে কী করতে হবে, জমির পরিমাণটাকে একই রাখতে হবে দিন। তাহলে দেখো জমির পরিমাণ একই থাকলে, জমির পরিমাণ
একই থাকলে, জমির পরিমাণ যদি একই থাকে তাহলে কি যত বেশি দিন ধরে কাজ করবো তত ট্রাক্টর কম কাজ করবে, যত সময় আমি যত বেশি দেবো তত ট্রাক্টর কম লাগবে, সময় যত কম দেবো তত ট্রাক্টর বেশি লাগবে। তাহলে জমির পরিমাণ একই থাকলে যদি সময় বাড়লে ট্রাক্টর কি, যদি সময় বাড়ে তাহলে ট্রাক্টর বেশি লাগবে, ট্রাক্টর কম লাগবে এবং সময় কম হলে ট্রাক্টর বেশি লাগবে, তাই নয়? যদি সময় কম থাকে তাহলে ট্রাক্টরকে বাড়াতে হবে, যদি সময় বেশি থাকে তাহলে ট্রাক্টর কমিয়ে কাজ করে যাবে। তাহলে কি ট্রাক্টর আর সময় দুটি, একজন বাড়ছে একজন কমছে, সময় বেড়ে যাচ্ছে ট্রাক্টর কমে যাচ্ছে, অর্থাৎ সময় এবং ট্রাক্টরের সংখ্যা কি একজন বাড়ছে একজন কমছে, তাহলে ব্যস্ত সমানুপাতি এবার আমাকে উত্তর করতে, অতএব x সমান, আবার যদি আমরা ছকের দিকে যাও ভালো করে দেখো, ছকের দিকে দেখো আমাকে x এর মান x এর জায়গায় 5 আছে, মানে 5টা আমার এমনি গুণ হবে, তাই 5টা গুণ দিয়ে লিখে দিলাম। এবারে প্রথমে কি লিখেছি না, প্রথমে এটা ছিল দেখো সরল, যখনই সরল লিখবো যেটা উপরে আছে সেটা নিচে এসে যাবে, যেটা নিচে আসছে সেটা উপরে এসে যাবে। তাহলে 120টা উপরে আছে, 120টা নিচে আসবে, 420 নিচে আছে, 420 উপরে যাবে, তার মানে কত যাবে না 420/120 গুণিতক নিচে পরেরটা কত, ব্যস্ত সমানুপাতি, মানে উপরেটা উপরে হয়ে যাবে, নিচেটা নিচে হয়ে যাবে, গুণিতক 4/10। তাহলে কাটাকুটি করবে, 0 কেটে গেল 0 কেটে গেল, এই 4 দিয়ে কেটে গেল 12, 3, আবার দেখো 5 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটবো 42, কত হবে 21, আর 3 দিয়ে কাটবো 7, বা x ইকুয়াল টু, দেখো উপরে শুধু এখানে 7 পড়ে আছে আর কিছু নেই, 7 ঠিক। তাহলে আমার মোট ট্রাক্টর কত করে লাগবে, যেই কাজটা আমার বলেছে বাকি দিনে আর বাকি কাজগুলো করতে গেলে, তাহলে আমার ট্রাক্টর সংখ্যা লেগে যাবে 7টি। তাহলে মোট কত ট্রাক্টর লাগবে, 7টি। অতএব মোট ট্রাক্টর লাগবে, দেখো এখানে বুঝতে হবে কিন্তু মোট ট্রাক্টর লাগবে 7টি। আর আবার এখানে কি বলছে না, উত্তর চেয়েছে যে, যদি আমি প্রশ্নটা তোমাদেরকে দেখাই, তাহলে প্রশ্ন কি, উত্তর কি দিচ্ছে দেখো, বলছে কটি সময় মতো কাজ শেষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে, আর কটি, যে আর মানে আর কটা বাড়াতে বলছে, অলরেডি আমার 5খানা কাজ করছে, আমার তো মোট 7খানা লাগবে, আর 7খানা লাগবে না, এখানে যে উত্তর আমি 7 পেয়েছি, মোট 7খানা লাগবে, অলরেডি আমার 5খানা কাজ করছে, তাহলে আর কটা বাড়াবে, অতএব ট্রাক্টর বাড়াতে হবে, সমান 7 - 5টি সমান 2টি। এখানে বলছে আর কত ট্রাক্টর লাগবে, অতএব আর 2টি ট্রাক্টর লাগবে। দেখো তোমরা অনেকে হয়তো লিখে দেবে যে আর 7টি ট্রাক্টর লাগবে, না, আর 7খানা ট্রাক্টর লাগবে না, মোট ট্রাক্টর 7খানা লাগবে, আর অলরেডি আমার কাছে 5টা ট্রাক্টর কাজ করতেছে, তাহলে আমাকে 2টি ট্রাক্টর মাত্র নিয়োগ করতে হবে। আর যদি 2টো ট্রাক্টর আমি নিযুক্ত করতে পারি, তাহলে আমার কাজটা সময় কাজের পরিমাণ একই রেখে সময় মতো আমি কাজটা শেষ করতে পারবো। তো এইটা কিন্তু একটা বোঝার ব্যাপার, খুব বড় ইম্পর্টেন্ট জিনিস এখানে বোঝার জিনিস, যে আর কথাটার মানে কি, যে তোমাদের দেখবে প্রত্যেকটা প্রশ্নের লাস্টের দিকে এরকম আর, এবং, কিন্তু, সুতরাং, বা, অথবা, এই যে শব্দগুলো থাকে, এই যে তোমার এই প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এইগুলো থাকে, বা আর্টিকেল প্রিপোজিশন যেগুলোকে আমরা বলি, এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, এতে কিন্তু অনেকটা মানে কিন্তু পুরো পাল্টে যায় বা বদলে যায়। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে এতখানি, 3 দাগ অবধি। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগ থেকে করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
যারা এই চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে। আর আরেকটা কথা, তোমরা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে আর লাইক করবে, যাতে তোমরা তোমাদের বন্ধু বান্ধব আর সবাই জানতে পারে, অঙ্কগুলো করতে পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক।